আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে ফুজাইল রহমানী। দেখতে পাচ্ছেন কি আমাকে? সবাই শুনতে পাচ্ছেন? সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? আমি বলতে আমি ভালো আছি। আমার সাথে কথা বলতে যাচ্ছেন নাকি তানভীর ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছেন? কোনটা? লাস্টে কে জানি তানিম মনে হয়। আমার সাথে কোনো কথা নাকি তানভীর ভাইয়ের সাথে কথা? একজন কমেন্ট করছেন যে আমি আপনার সাথে। ও আচ্ছা, তানিমকে একটু মিউট করে দিন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আপনাদের বেঁচে অনেক স্টুডেন্ট, আজকে খুব খুশি হলাম। এত স্টুডেন্ট আসসালামু কি আলাইকুম জন্য? স্যার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন? স্যার আমি গাজীপুর থেকে বলছি। স্যার কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন। স্যার আপনার শরীর ঠিক আছে স্যার? আপনি তো ওই দিন জার্নি করে স্যার সর্দি লেগে গেছিল স্যার। জার্নি করে? সর্দি লেগে গেছিল স্যার, এই যে স্বরবর্ণ গুলা আপনার স্পর্শ বর্ণ গুলা যখন উচ্চারণ করতেছিলেন তখন দেখলাম যে অনেক উচ্চারণ করতে পারতেছিলেন না, বলছিলেন যে জার্নি করে একটু ক্লান্ত হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে ঠান্ডা লেগেছিল। জি জি জি। আচ্ছা, আজকে এটা করে দিন। ওকে। স্যার 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 বলতে চাচ্ছিলাম স্যার, যেটার জন্য বললাম মূলত যে স্যার, যে আমাদের যে একটা সন্ধির ক্লাস হয়েছিল স্যার, তো ওই যে ভদ্রলোক নিছিল, তো ওই ভদ্রলোকের ক্লাসটা স্যার বুঝি নাই আর কি স্যার। তো আমি বলছিলাম যে আপনি একটু একটু নিতেন স্যার আর এটা কি। আমি একটু আগে সার্ভিসও সার্ভিস বলছি, সেন্টারকে বলেন নাই কেন? তানভীর কিন্তু ভাইকে বলেন নাই কেন? ওনা- ওনাকেও স্যার আমি হ্যান্ড রাইজ করে রাখছি স্যার, কিন্তু ওই ভদ্রলোক স্যার আমার হয়তো পাত্তাই দিল না স্যার। আর ফোন দিয়ে যখন কোন সার্ভিসে সাবজেক্ট? বলি স্যার, তখন ওনারা সরি বলে, জাস্ট শুধু খালি সরি বলে, কিন্তু এটা রেসপন্স স্যার করে না। আমি অনেকবার বলছি যে এটা ফুজাইল স্যারকে দিবেন, উনি খুব ভালোভাবে বোঝাইতে পারে এবং ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যায়, ওনাকে একটু দিবেন কষ্ট করে। তো ওনারা দেখি যে কোনো রেসপন্সই করে না স্যার। কোন স্যারে নিয়েছিলেন? আর নতুন একজন ভদ্রলোক নিয়েছিল স্যার, উনি তেমন ক্লাস নেয় না, উনার নাম প্র্যাকটিক্যাল। সন্ধির ক্লাসটা স্যার আপনারা একটু যদি একটু নেন তাহলে স্যার দেখতে পারবেন স্যার। আনোয়ারুল স্যার। আচ্ছা জি ঠিক আছে, জি। উনিও নতুন। আচ্ছা একদম ঠিক আছে, আমি দেখবো, একদম চেষ্টা ফ্রেশ। করব। তাহলে আজকের ক্লাসটা আমরা আজকে একটু শেষ করি। গত ক্লাসে কারা কারা ছিলেন সন্ধ্যের ক্লাসে? তানিম, অনেকক্ষণ ধরে বলছেন যা কথা বলতে চান, একটু বলুন, আমি শেষ করে আমি ক্লাসে ঢুকবো। ও আচ্ছা, তানিম কথা বলছেন এতক্ষণ? কে কোথা থেকে আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছেন? বা আপনাদের ক্লাসে, আপনাদের বেঁচে আমি কয়টা ক্লাস নিয়েছিলাম, দুইটা বিষয় একটু কনফার্ম করবেন। বৃষ্টি খাতুন হাত তোলেন। হ্যান্ড রেস অপশনে গিয়ে হাত তোলেন, বৃষ্টি খাতুন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু বুঝতে দিতে হবে। ওই বৃষ্টি ওই সামনে দেখাচ্ছে, উপরে শো করছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোন বেচ আপনি? আ- আমি 11 থেকে 20তম গ্রেড, বুলেট লাইভ বেস 5। 5। ওকে, বলুন। স্যার আমাদের হচ্ছে ওই যে প্রকৃতি ও প্রত্যয়ের ক্লাসটা খুবই প্রয়োজন, মানে লেকচার 5-এ ছিল কিন্তু এটা মিস হয়েছে। কেন? মিস হয়েছে, হয়তো স্থগিত ছিল, আমাদের ক্লাসটা হয় নাই, মানে কোন এরকম স্যারের যাই হোক। নিয়েছিল 5? অনেকদিন আগে 5 তো নেয় নাই, হয় নাই, লেকচার 5 স্থগিত ছিল স্যার। কেন? কোনো কারণে ওই নোটিশে স্থগিত, মানে কিসের জন্য সেটা উল্লেখ করে না, কিন্তু এমনিতে বলে দেয় যে মানে ইসের জন্য আর কি, এটা আজকের ক্লাসটা বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা একটু দেখছি, আমি সার্ভিস একটু সেন্টারের সাথে মানে কথা বল। আমাকে তো ওইটা আজকে একটু 6 নাম্বার দিয়েছে, করবেন। আমাকে 6 শেষ করতে হবে, এটা না করে, কারণ আপনারা এখানে 3টা না বেচ না, আছেন। আমি সেটা বলতেছি না, আজকে নিতে হবে একটু, মানে আর কি বলে দিলাম যে ও করে আচ্ছা ট্র্যাক করে আচ্ছা, ঠিক দিয়ে। আছে, আমি এটা সার্ভিস সেন্টারকে জানাবো, যেহেতু স্টপ করেছে, অবশ্যই অবশ্যই হবে। এটা অবশ্যই হবে। আচ্ছা, আপনারা অনেকেই হ্যান্ড রেসে গিয়েছেন, কিন্তু আমার হাতেও সময় কম। আমি চাচ্ছি আর একজনের সাথে কথা বলবো, এরপরে আবার সময় নিব। রেজাউল, আরমান, দুইজন একটু কথা বলবেন, রেজাউল এবং আরমান। রেজাউল, আমাকে শুনতে স্যার পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ওয়ালাইকুম সালাম, একজন একজন বলুন। জি স্যার, আমি উত্তরা থেকে বলছি স্যার, রেজাউল করিম। কোথা থেকে? উত্তরা, জি বলুন। জি স্যার। স্যার আমাদের গত একটা ক্লাস স্থগিত ছিল, ওইটা স্যার ক্লাস 5 আচ্ছা আর কি, 5 নাম্বার লেকচার, বুলেট আচ্ছা ব্যাচ 5 স্যার। আচ্ছা। ওইটা স্যার
কি কারণে স্থগিত করলো বুঝতে পারি নাই, কিন্তু আমরা স্যার ওই ক্লাসটা কি পাবো পরবর্তীতে? হ্যাঁ, অবশ্যই পারবেন, যেহেতু আমাদের আমাদের বিদ্যাবাড়ির প্রয়োজনে বিদ্যাবাড়ি অফ করেছে, তাহলে কেন পাবেন না? যদি এরকমই তো না আপনার প্রয়োজনে আপনি ক্লাস করেন নাই, তাহলে একটা কথা ছিল। ক্লাস করলে বিদ্যাবাড়ির তো স্যার প্রয়োজনে ভিডিও হয়তো বা পাওয়া কোনো। যায়। জি স্যার। হ্যাঁ, জি ওকে, স্যার। ঠিক আছে তাহলে। ঠিক আচ্ছা, আছে স্যার, শুরু করেন স্যার। ওকে। আরমান, আরমান শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে? স্যার আমি নরসিংদী থেকে বলছিলাম স্যার। জি বলুন। স্যার ওই যে আমাদের স্যার ওই যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা ছিল 28 তারিখ রাত 10টায় পরীক্ষা ছিল। তো ওই পরীক্ষাটার স্যার দেয় নাই, প্রশ্ন দেয় নাই আর কি স্যার। এটা একটু আর সার্ভিস সেন্টারে ফোন অ্যাসাইনমেন্টের দিবেন, সার্ভিসে ওরা দিবে। ওই যে লাস্টে স্যার ওই 843। স্যার আমি সকাল থেকে ট্রাই করতেছি, কোনো মানে রেসপন্স পাইতেছি না, কোনো আপনি একটু সমাধানও দয়া পাইতেছি করে না স্যার। এখনই একটা ফোন দেন, আপনি ক্লাস থেকে একটু বেরিয়ে একটু ফোন দেন, দেখেন ধরে কিনা, না হলে আমি আবার ফোন, যে নাম্বার থেকে ফোন দিয়েছেন ওই নাম্বারটা কমেন্টে লিখে দেবেন, আমি অফিসে দিচ্ছি যেন আপনাকে ফোন দিই। আচ্ছা স্যার, ঠিক ওকে, আছে স্যার, ধন্যবাদ ঠিক স্যার। আছে। তাহলে দেখুন, 11 থেকে 20তম গ্রেডের জন্য আমাদের আজকের এখানে ক্লাসে যে আলোচনাগুলো আছে, দেখুন কি কি আছে। কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ, এটা পরীক্ষায় দরকার নেই। উপসর্গ, অনুসর্গ এবং সংখ্যাবাচক শব্দ, এখানে 3টা শব্দ আছে, একটা মিসিং আছে, আমরা ওটা অ্যাড করে নেব। আমরা প্রথমে যাব সংখ্যাবাচক শব্দ, এরপরে যাব আমরা উপসর্গ। সংখ্যাবাচক শব্দ, আপনাদের কার কার কাছে বোর্ড বই আছে? বোর্ড বই থাকলে বের করুন। 9 10-এর বোর্ড বইটা কার কার কাছে আছে? নাইন আমার কাছে টেনের আছে স্যার। হ্যাঁ, সবাই বের করেন সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দটা 4 প্রকার। এরপরে আমরা যাব উপসর্গ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে অঙ্কবাচক শব্দ, 2 নম্বরে হচ্ছে গণনা বা পরিমাণবাচক শব্দ, 3 নম্বরে হচ্ছে ক্রম বা পূরণবাচক শব্দ, 4 নম্বরে হচ্ছে তারিখবাচক শব্দ। এক নম্বরে হচ্ছে কি অঙ্কবাচক শব্দ, 2 গণনা বা পরিমাণবাচক শব্দ, 3 নম্বরে ক্রম বা পূরণবাচক শব্দ, 4 নম্বরে হচ্ছে তারিখবাচক শব্দ। আমার সাথে 2 থেকে 3 জন কথা বলবেন, আমি 3 জনকে ফুল টাইম আমি মিউট করে রাখবো। জি 3 স্যার, জনকে, আমি আছি স্যার। ওকে। বৃষ্টি খাতুন আছেন, এরপরে হচ্ছে কি আছে জি স্যার। তাসলিমা কক্সবাজার আছেন, আর নাম কি বলছেন আপনি? রেজাউল করিম আছেন, রেজাল্ট করেন। জি স্যার। ওকে। ইকরাম আছেন, 4 জনকে রাখলাম, সরি কাইয়ুম। আপনাদের 4 জনকে মিউট করে রাখছি। এখন আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব, আপনারা 62 জনের পক্ষ থেকে আপনারা উত্তর দিবেন। স্যার, আমার নতুন বই জি ফলো স্যার। করব নাকি পুরাতন বই? এটা আনোয়ারা সরকার, আমি অনেক আগে বলেছি নতুন বই থেকে চাকরি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, সো নতুন বই পড়ার দরকার নেই। এরপরেও যদি আপনার মন চায় আমি অনেক জানতে চাই, সেটা ভিন্ন কথা। চাকরি পরীক্ষায় যে প্রশ্ন আসে না সেটা পড়া দরকার নেই। আর আমি নতুন বই ফলো স্যার করি না, ক্লাসে কখনো পড়াইও না। এখন আমরা প্রথমে যাব তারিখবাচক শব্দ। সবার কাছে প্রশ্ন, আজকে বাংলা কত তারিখ, কোন মাস, কত সাল? দ্রুত কমেন্ট উত্তর দিবেন, 62 জনের মধ্যে সবাই। আর যারা আছেন, তাসলিমা বলুন, আজকে কত তারিখ বাংলা? স্যার বাংলা কত তারিখ আমি আচ্ছা, নিজেও জানি না। রেজল? বাংলা তারিখ স্যার তো স্যার বাংলা জানি তারিখ না। জানি না। এরপরে আরেকটা মেয়ে কি জানে, বৃষ্টি? স্যার বাংলা তারিখ জানি না। কেন, কেন গো? ওই ক্যালেন্ডার ওইভাবে দেখা হয় না, বাংলা 29 ক্যালেন্ডার 12 সেজন্য 23 জানি না। খাদিজা আক্তার, আমি কি এটা চাইছি? বাংলা মাস চাইছি, বাংলা মাস, বাংলা সাল। দীপিকা সরকার, মনে হয়, মনে হয় কি? আপনি ফিক্সড করে বলবেন বাংলা তারিখ কত। আপনি এমএ পাস করছেন না, পড়ালেখা করছেন না? 14 তারিখ স্যার। স্যার হ্যাঁ বলুন। একজনে 12ই পুষ, 14ই পুষ, 15ই পুষ, আজকে কি 3 দিন? না 14 স্যার। তারিখ স্যার আছে। হ্যাঁ, 14 তারিখ। আমি তো জানি না, আমারে বললে লাভ নেই, আপনি কনফার্ম করবেন যে কোনটা। কাইয়ুম, রেজাউল করিম? স্যার আমি ক্যালেন্ডার স্যার দেখে জানি আসুন। না স্যার। বাংলা স্যার কত শিওর সাল জানি চলে, না। বাংলা কত সাল? বৃষ্টি? স্যার আমি জানি না। তাসলিমা, 14 তারিখ স্যার। বাংলা কত সাল আজকে? 1437 স্যার। 37, গুড। কাইয়ুম? স্যার আজকাল 18ই অগ্রহায়ণ 1430। 37 38 একটু ডিফারেন্স হয়ে গেল না? কয় বছরের ডিফারেন্স করেছেন? 1 বছর তো বসে 7 বছর কমাই দিলেন।
উনি সরি কত স্যার, আগ্রহ জানি নিয়ে না। কত আক্ষেপ নিয়ে বললো যে 1437, আর আপনি 7 বছর কমাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বলুন, বাংলা মাস কোনটা কয় দিনে যায়? স্যার আমি জানি না বাংলা মাস মানে তাসলিমা বলুন, কত। বাংলা মাস কোনটা কয় দিনে যায়? স্যার আমি নিজে জানি না। স্যার মোবাইল থেকে ইংলিশের ডেটটা আমি এইটা যাইতেছে এইটা না। জানতে চাই না। রেজাউল করিম, আমি স্যার জানি না। কাইয়ুম, জানেন না? বাংলা মাস কোনটা কয় দিনে যায় এটাও জানেন না? আরে পড়ালেখা কেমনে করছেন? এই আপনাদের চাইতে তো গ্রামের মূর্খ নিরক্ষর রহিমা জরিনা খালা যারা আছে, শহরে যাদের বাসা বাড়িতে বউ আছে, এদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তো আজকে বাংলা কয় তারিখ, কোন মাস, স্যার, সব ধুমধাম তারা বলে দিবে। বাংলায় হিসাব করে। সব বলে মাস দিতে তো পারে। যাবে 31 দিনে মানে 30 দিনে তামিম, এখন মানে শেষের 1429, মাসগুলো তো 30 দিনে। 1430, 14ই পুষ, 12ই পুষ, 13ই পুষ, 17ই পুষ। দিয়েছেন। আজকে বাংলাদেশে 7 দিন চলতেছে। আমাদের দ্রাঘিমা কি আপনারা যে এক একজন এক এক জায়গা থেকে, একটু আগে দেখলাম সিরাজগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, রাজশাহী, সরি, রাজবাড়ী। তার মানে কি এক একটা জেলার উপর দিয়ে দ্রাঘিমা রেখা এক এক ধরনের। একটা জাপান, একটা সৌদি আরব, একটা হচ্ছে ইন্দোনেশিয়া, আরেকটা হচ্ছে আপনার কি বলে আজারবাইজান, আরেকটা হচ্ছে মেক্সিকো, আরেকটা হচ্ছে আপনার বলিভিয়া, আরেকটা হচ্ছে দক্ষিণতম রাষ্ট্র পুয়েন্টা উইলিয়ামস, চিলি। এরকম মনে হচ্ছে আপনাদেরকে যে এক একজন এক এক রাষ্ট্রে আছেন। সো 1-2 দিন আগে পরে হতে পারে, সর্বোচ্চ 24 ঘন্টা, একদিন হতে পারে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সময়ের পার্থক্য মাত্র একদিন 24 ঘন্টা। তাহলে 2-3 দিন একজন লিখছেন 3 পুষ, 3 পুষ কে লিখছেন ফিরোজ হাসান, 3 পুষ। আশরাফুল কয় তারিখ? এই, এটা কোনো কথা? এই দেখুন, বাংলা তারিখবাচক শব্দের প্রথম 6টা মাস হচ্ছে 31 দিন। প্রথম 6টি, 6 × 6 = 318। 5 দিয়া গণনা করেন। বাকি 5টা 30 দিন, 3 × 5 = 15, 150 দিন। ফাল্গুন মাস বাদ পড়ে গেছে। ফাল্গুন মাস, ফাল্গুন মাস হচ্ছে মাত্র 29 দিন। যোগ করেন, 9, 6, 15 আর 5, হাতের আছে 1 আর 2, 3 আর 5, 8 আর 8, 16 আর 6, হাতের আছে 1 আর 1, 2 আর 1, 3, 365 দিন। এই হচ্ছে আমাদের বাৎসরিক, আমাদের বাংলা তারিখ। এই বাংলা তারিখবাচক শব্দগুলো বাংলা ভাষায় প্রবর্তন যিনি করেছেন তার নাম হচ্ছে সম্রাট আকবর। আকবর। সম্রাট আকবর 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার মধ্য দিয়ে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ওই সালকে স্মরণীয় করে রাখার জন্য, ওই সালকে স্মরণীয় করে রাখার জন্য তিনি বাংলায় তারিখবাচক শব্দের প্রবর্তন করেন। শুধু এতটুকুই না, তিনি একটা ধর্মেরও প্রবর্তন করেছেন। কোন ধর্মের প্রবর্তন করেছেন? থ্যাংক ইউ, দ্বীনে আপনাদের জাহিদ স্যার ইলাহি। বলে দিয়ে গেছে। ইলাহি ধর্ম স্যার। দ্বীনে দ্বীন ইলাহি, ইলাহি। এটার কর্মকাণ্ড কিছু জানেন? স্যার এরকম শুনছিলাম যে হচ্ছে মানে উনি এটা নিজে থেকে নিজের একটা ধর্ম প্রচার করার চেষ্টা করছিল, যে সম্রাট আকবরের ধর্ম, ওইখানে ওনাকেই শ্রেষ্ঠ বলে মানা হতো, এরকম মানে প্রজাদের উপর জোর চাপাইছে। শুনেছেন না পড়েছেন? বিস্তারিত জানি না। স্যার, রনি দাস স্যার লিখছেন, স্যার একটা মাস আছে 32 একটু দিনে আছে, ওটা পড়েছিলাম। পড়ে নিয়ে আলোচনা করব। বলুন স্যার, বলুন। তার দ্বীন ইলাহির বইয়ের সর্বপ্রথম ছিল যে তার যে কলেমা ছিল ওটার সাথে তার নাম লাস্টে যুক্ত করা হতো এবং তার বলুন, তার ভুল বললে বলে দিয়েন, কারণ সমস্যা পরিচিত নাই, অনেক আমি তো বলবোই, আমি তো অবশ্যই বলবো। আমি জানতে চাচ্ছি কে কতটুকু জানেন। এবং যে কোনো কর্মকাণ্ড করলে অবশ্যই তার তার স্মরণ করা লাগতো অথবা তাকে অনুসরণ করা লাগতো। তার নিজের নাম অনুসারে এভাবে বইটি রচনা করে যে তাকেই ধর্ম প্রধান মানা হতো, মানে তার অনুসারে ধর্ম পরিবর্তন করেছিল। আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করছেন? স্যার, ইসলামের ইতিহাস। তাহলে তো আপনি আমার চেয়ে ভালো জানার কথা। আমি তো ইসলামের ইতিহাসে পড়ি নাই। স্যার, শেষ করিনি, এখনো চলতে শেষ আছে। করি নাই মানে কি? এইটা বললে হবে? শেষ করি নাই তাও জানতে হবে। আচ্ছা, ভালো করে জানবেন। থ্যাংক ইউ, অনেকটাই কাছাকাছি বলেছেন। তিনি এই ধর্ম প্রবর্তন করেছেন, এই ধর্ম প্রবর্তন করেছেন ইসলাম ধর্মকে কটাক্ষ করে। জি স্যার। জি স্যার। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এটাকে ব্যঙ্গ করে লিখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আকবারু খলিফাতুল্লাহ, যে বিশ্বাস করবে জি স্যার। নাউজুবিল্লাহ। এই দিনে একবারের অন্তর্ভুক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলা যাবে না। আমরা এখন কি বলি? সালাম দেখি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম ছিল আল্লাহু আকবার।
আকবরের নাম। জি জি। উত্তর দিতে হবে জাল্লা জালালুহু, তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জালালউদ্দিন মোহাম্মদ। সালামেও সে, উত্তরেও সে। নাম তুই বলবি না, তোর বাপে বলবে। আমার নাম 24 ঘন্টা বলতে হবে কেন? দেখুন, আমরা যখন নামাজ পড়ি, নামাজে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপতে হয় নাকি হয় না? জব্দ হয় স্যার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহ জব্দ। আলী। সারা নামাজ হয় না? দুরূদ শরীফে হ্যাঁ, দুরূদ শরীফ ছাড়া ইসলাম দুরূদ ধর্মে এক শরীফে রাকাত নামাজও পড়তে পারবেন না। প্রত্যেক রাকাত নামাজের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম আছে। জি স্যার। এখন উনার ধর্মীয় যত কাজ আছে সব কিছুর মধ্যে আল্লাহু আকবার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসলে বাদ, টোটালি বাদ, কোনো মতে এটা রাখা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, কটাক্ষ করে তিনি একটা মঞ্চ নাটক করলেন। তার এই ধর্মের অনুসারী ছিল মাত্র 17 জন। উদ্দেশ্য হচ্ছে, একটা হিন্দু মেয়েকে পছন্দ করলো যোধা, যোধাকে বিয়ে করার জন্য তিনি এই কাজ করলেন। এই ধর্মকে তিনি নতুন নতুন নিয়মের মধ্যে নিয়ে আসলেন। কি কি? হিন্দু মুসলিম বিয়ে বৈধ। বিয়ে করছো তো করছো, জীবনে তালাক নেই, 100 বার তালাক দাও, ডিভোর্স দাও, কিচ্ছু লাভ নেই। বিয়ে, বিয়ে কি ভাঙার জিনিস? বিয়ে আবার ভাঙে কেমন? তার কথা হচ্ছে এটা। যারে পারো, যত পারো বিয়ে করো, যত পারো বিয়ে করো। তার রাজন্যবর্গের মধ্যে এমনও ব্যক্তি আছেন কয়েক হাজার বিয়ে করেছেন, কয়েক হাজার বিয়ে করেছেন। এখানে একটু ঘটনা আছে, আমরা সব বলার সুযোগ পাবো না, একটু শর্টকাট বলছি। তিনি একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে প্রথম একটা মঞ্চ নাটক করলেন। এই নাটকের মধ্যে তার রাজসভার একমাত্র ব্যক্তি, ধর্মমন্ত্রী ছিলেন মোল্লা দুপিয়াজু। উনি এই ধর্ম গ্রহণ করেন নাই। তানসেন, বীরবল, টুডরমল, এরা ছিলেন ফেমাস ফেমাস মন্ত্রণালয়ের দায়িত্বে। সবাইকে নিয়ে বললে আমি একটা মঞ্চ নাটক করবো, সারা আমার সমগ্র প্রজাদেরকে খবর দাও। দিল খবর, সবাই আসলো। মঞ্চ নাটকে মোল্লা দুপিয়াজু ধর্মমন্ত্রীকে দায়িত্ব দিল যে তুমি কি কি অভিনয় করবো। বলবো আমি এটার মধ্যে নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে পারি না। তখন বলল যে আমি মঞ্চে আপনাদের এই নাটকে অংশগ্রহণ করতে চাই, যদি এই শর্তে আপনি রাজি হন। সবার আগে মাইক নিয়ে আমি কথা বলবো, এরপরে আপনাদের নাটক শুরু হবে। আপনাদের যত চরিত্র আছে আছেই, যখন সর্বপ্রথম নাটক শুরু করবেন আমার দিয়ে উদ্বোধন করতে হবে। আমি বললো যে ঠিক আছে, তুমি করতে পারো, তাহলে তোমার এই চরিত্র দেওয়া হলো আবুল আহাব, তুমি আবুল আহাবের চরিত্রে অভিনয় করো। কি একটা বিপদ! সে মোল্লা দুপিয়াজু, মোল্লা মানুষ, সুজের মানুষ, ধর্মমন্ত্রী, সে ইসলাম ধর্মকে একনিষ্ঠ ভাবে ভালোবাসে। বললো আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই। 1 লক্ষ মানুষকে ডেকে নিল তিনি দিল্লিতে, গড়ের মাঠে 1 লক্ষ মানুষকে ডেকে নিল সারা দেশ থেকে। ট্রেন বুঝাই করে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি করে, বুঝাই করে, সরকারি খরচে, আসো যাও খাও, বিরিয়ানি খাবা। সবাই আসলো। এখানে অধিকাংশ মানুষের আসলো মনের মধ্যে কষ্ট নিয়ে। সবাই তার সম্রাট আকবর না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানরা তার অপছন্দ করতে পারে না। সবাই মনের কষ্ট, সরকারি চাকরি কি করব, চাকরি যাবে, এই কাজ যাবে, সেই যাবে, আসলো। মোল্লা দুপিয়াজু মাইক নিলেন, মাইকটা হাতে নিয়ে তিনি বলা শুরু করলেন, তুই একটা জাদুকর সম্রাট আকবরকে। কারণ সম্রাট আকবর তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভূমিকায় অবতীর্ণ। হলো তুই একটা জাদুকর, তুই একটা পাগল, তুই একটা কবি, তুই একটা এই, তুই একটা সেই। এই বলতে বলতে প্রায় যখন 2-2.5 মিনিট খালি বকা বকি আর গালি গালাজ শুরু করেছে, সমস্ত মানুষ খুবই প্রফুল্ল চিত্রে সবাই গালি দেওয়া শুরু করেছে। এই যে লক্ষ লক্ষ মানুষ, প্রায় 1 লক্ষ মানুষকে দাওয়াত দিয়েছিল, যে কজন মানুষ এসেছে সবাই তাকে একযোগে গালি দেওয়া শুরু। এইটা দেখে এবং সবাই লাফানো শুরু, সবাই খুবই আক্রমণাত্মক হয়ে গেলে তিনি এই মঞ্চকে বাতিল করলেন। এই দিন আর তিনি এই মঞ্চে আর নাটক করলেন না। এখন আসুন, এরপরে তিনি দ্বীন ইলাহি তৈরি করলেন, আইনে আকবরী তৈরি করলেন। আইনে আকবরী, দ্বীন ইলাহি তৈরি করে পরবর্তীতে তিনি ক্যালেন্ডারকে তিনি সংস্কার করলেন। সবাই কি শুনতে পেয়েছেন জি স্যার। মূল জি কাহিনী? স্যার। বলুন। এখন আমার দরকার, যখন তিনি তারিখবাচক শব্দের জন্য আসলেন, তখন তিনি ইরানের, পারস্যের সবচেয়ে বড় জ্যোতিষ্ক বিজ্ঞানী ছিলেন উমর ফতুল্লাহ সিরাজি। এই উমর ফতুল্লাহ সিরাজিকে তিনি কি করলেন? তিনি ডেকে আনলেন। তিনি নক্ষত্রের চলাচলের উপর ভিত্তি করে তিনি একটা বছর তৈরি করলেন। এটি হচ্ছে এই বছর। আমাদের বাৎসরিক গতি হচ্ছে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। তার মানে প্রায় 6 ঘন্টা করে 1 বছরে বাড়ে। 4 বছরে 424 ঘন্টা বাড়ে। ওই যে 4 বছরে 424 ঘন্টা যখন বেড়ে যায়, তখন একটা দিন বেড়ে যায়। ওই দিনটাকে বলে অধিবর্ষ। অধিবর্ষে ফাল্গুন মাস যাবে 30 দিন, বছর যাবে 366 দিন। এই হচ্ছে আমাদের তারিখবাচক শব্দ। তারিখবাচক শব্দের মধ্যে, তারিখবাচক শব্দের মধ্যে প্রথম 4টা শব্দ ছিল হিন্দি ভাষার, পহেলা, দুসরা, তেসরা, চৌঠা। আর বাকি সবগুলো বাংলা ভাষার। 5 থেকে বলবেন ই, 5 ই কার্তিক, 18 ই কার্তিক।
19 থেকে বলবেন সে, 19 কার্তিক, 31 কার্তিক। হিন্দু ধর্মের ক্যালেন্ডারে একটা দিন বেশি আছে, ওনাদের বছরে একটা মাস যায় 32 দিনে। কোন মাস 32 দিনে যায়? যারা হিন্দু ধর্মের আছেন ওনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনাদের কোন মাস 32 দিনে যায়। আমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আছে, কিন্তু আমার এই স্লাইডে আজকে নেওয়ার মতো সুযোগ পাইনি। বলুন কোথায় আছে? হিন্দু ধর্মের কখনো জ্যৈষ্ঠ, কখনো আষাঢ়, কখনো শ্রাবণ মাস 32 দিনে যায়। এখন একটু বলুন যে কলকাতার নববর্ষ আর বাংলাদেশের নববর্ষ একদিনে হয় নাকি আগে পরে হয়? বাংলাদেশের নববর্ষ আর কলকাতার নববর্ষ দুটা কি একই দিনে হয় নাকি আগে পরে হয়? আগে পরে হয় স্যার, কয়দিন আগে পড়ে? একদিন। বাংলাদেশেরটা তো 14 আগস্ট, 14 এপ্রিল, সরি। আর কলকাতারটা 15 এপ্রিল, কারণ তারা একটা মাস বেশি হিসাব করে, একদিন পরে হয়। কারণ ওনারা যেটা করে ওই যে বাংলা মাসের মধ্যে একটা 32 দিনে হিসাব করে, যেটা আমাদের বাংলা একাডেমি 32 দিনে হিসাব করে নাই। এই হচ্ছে আমাদের তারিখবাচক শব্দ। আপনার চাকরি পরীক্ষা আসবে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা কোন ভাষার? হিন্দি, বাকিগুলো বাংলা। একজন বলছেন স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু মুখটা এক জায়গায় আটকে রয়েছে, এটা নেটওয়ার্কের প্রবলেম। খাদিজা আক্তার, আপনি একটু লিভ নিন, লিভ নিয়ে আপনি আবার জয়েন করেন, এটা আপনার নেটওয়ার্কের প্রবলেম। বাকি সবাইকে আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, তারিখবাচক শব্দ শেষ। এরপরে আমি আবার 4 থেকে 5 জনকে মিউট করব। আপনারা 4 থেকে 5 জন কারা কারা কথা বলতে চান? 2 নম্বর প্রশ্ন, এটা এগুলো ভাইভাই জিজ্ঞাসা করবে আপনার চাকরি পরীক্ষায়, সরকারি চাকরি পরীক্ষাগুলোর ভাইভাতে এগুলো প্রচুর প্রশ্ন ধরে এখানে, এতক্ষণ যা পড়ছেন এখান থেকে। সাব্বির এনাম, বলুন তো ক্লাস 10-এ আপনার রোল কত ছিল? সাব্বির ইনাম, আবিদা সুলতানা, আর আগে যারা ছিলেন ওরা সবাই নাম বলুন আর রোল বলুন। পারুল পারভিন, দ্রুত কথা বলতে হবে। স্যার 11 ছিল স্যার। গুড, 11। কে নাম কি? সাব্বিরের নাম। আচ্ছা, আমি তো আপনাদেরকে দেখতে পাই না, দেখা যায় না, আপনার একটু কথা বলতে হবে। বলুন জি রেজাউল স্যার করিম বলেন। স্যার, হ্যাঁ বলুন, 9 ছিল স্যার। নাম কি? রেজাউল করিম। রেজাউল করিম। পারুল, আব্দুল সালাম, বাকিরা কমেন্টে লিখুন। আমার স্যার 6 ছিল। ক্লাস 10 এর রোল নং ছিল 7। 7। বৃষ্টি, খাদিজা, কথা বলেন না কেন? মিউট তো করা আছে আপনাদের। আমার ছিল 80, ছাত্র ছিল 200 জন, তার মানে বুঝাইতে চাইছেন আপনি খুব ভালো ছাত্র, তাই তো? সমস্যা নেই, মেনে নিলাম আপনি খুব ভালো। স্যার আমার 10। নাম কি? বৃষ্টি। 10 ছিল? জি স্যার। এত ভালো কেন? স্যার এরকমই, মানে আর কমাতে পারি নাই। এই 17 থেকে মানে 20 থেকে 10-এ নিয়ে আসছিলাম শেষ পর্যন্ত, অনেক আর অনেক আনতে অনেক পারি অনেক নাই। সামনে আসছেন। হ্যাঁ, আরমান, স্যার আমার 7 ছিল স্যার। কাজ ছিল। খাদিজা আক্তার তো মিউট করেছে, কথা তো বলেন না। বাকিদের খুবই খারাপ ছাত্র ছিলাম, আমির হোসাইন, আমি খারাপ ছাত্রদেরকেই খুঁজি, ভালো ছাত্র আমার দরকার নাই। আপনারা এতক্ষণ পর্যন্ত যেই উত্তরগুলো দিয়েছেন এই উত্তরগুলো যদি ভাইবা বোর্ডে দেন, স্যার মাফ চাইবে, লাল সালাম, আল্লাহর রাস্তায় মাফ করেন বাবা, আমি আপনাদের আর চাকরি দিতে পারলাম না। 12টা বাজাইছেন। এই রুল আবার 7 হয় কেমনে? রুল 11 হয় কেমনে? রুল 47 হয় কেমনে? রুলের বাংলা হচ্ছে ক্রমিক। রুলের বাংলা হচ্ছে ক্রমিক। ক্রমিক মানে কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ক্লাসে যা রুল 1 থাকে তারা আপনি কি বলেন? ফার্স্ট বয় না ওয়ান বয়? ফার্স্ট। ফার্স্ট। এই ওই কার রুল জানি বলছে 10, এই 10 মেয়ে এদিকে আসো। আপনারা এটা বলে স্যার ডাকতো? আমার এই 7 ছেলে কই? 7 ছেলে এদিকে আসো। এই 100 ছেলে কই? এদিকে আসো। 80 ছেলে কই? এদিকে আসো। এই 12টা বাজাইছেন, এইটা করা যাবে না। ভাইবা বোর্ড আপনাকে জানতে চাই আপনি প্রত্যুৎপন্নমতিত্ব কতটুকু, উপস্থিত বুদ্ধি কতটুকু। তাই আপনাদেরকে একটা গল্প বলি। গত বছর যখন আমরা ইলেকশনে ভোট কাটতে গিয়েছি, অর্থাৎ ইউনিয়ন পরিষদ না, স্থানীয় নির্বাচন, আমি এটা বলবো না, স্থানীয় নির্বাচনে একটা ঘটনা দেখুন। আমি তখন একেবারেই নতুন অফিসার, আমি এর আগে কোনোদিন ইলেকশনের, এমনকি আমি আমার নিজের ভোটটাও দিতে যাই নাই ছাত্র জীবনে, কোনোদিন ভোট দিই নাই। আমার ভোট কে দিবে না দিবে আমার দেখার সময় নেই।
আমি ভোট দিতে যাই নাই, ভোট দিবও না। প্রথমবার ইলেকশনে আমার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিল, ট্রেনিং করাইলো, যা করাইলো আমার মাথার উপর দিয়ে গেল। হাতে কলমের কাজকে আর ট্রেনিং মুখের ভাষায় বলা হয়, বই একটা ম্যানুয়াল ধরাই দিল, যাও এটা দিয়ে কর স্যার, করেন, পারবেন 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 পারবেন। আচ্ছা, এখন তো গিয়েছি, আমার কেন্দ্রে ভোটের সংখ্যা হচ্ছে, টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 1400। আমার প্রিজাইডিং অফিসার আছে তিনজন, তিনজনই মেয়ে, একজন অনেক সিনিয়র আর দুইজন একেবারে বাচ্চা মেয়ে, মানে হচ্ছে মাত্র ওদেরও ফার্স্ট টাইম। একজন মহিলা সিনিয়র, উনি এটা কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না উনি। আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আপনি এগুলো দায়িত্ব পালন করছেন? হ্যাঁ করেছি করেছি, বহুবার করেছি। বাবা তুমি আমার ছেলের বয়সী, আচ্ছা ঠিক আছে আন্টি, আপনার ছেলের বয়সী, সমস্যা নেই, আপনি আমার দেখাই দেবেন। ভোট হয়েছে কত বলছি, সংখ্যা কত? 1400। 1400 স্যার। 1400। যখন আমি ভোট গুনতে যাই, গিয়ে দেখি 1900 ভোট। কি একটা বিপদ! আমাকে 500 করতে গেল। 1400 ব্যালট পেপার দিল, 1400 ব্যালট পেপার দিল। আর এখন গুনতে গিয়েছে, গুনে দেখে 1900 ভোট, 500 ভোট বেড়ে গেছে। আমার তো মাথার মধ্যে আর মাথার উপরে আকাশ নেই, আজকে আমার চাকরি শেষ, এই যে মনের তোরে আমার চাকরি শেষ আজকে। জিজ্ঞেস করলাম, এক মেয়েরে ধরলাম, অতি চালাক, খুব চালাক মনে করে সে নিজেকে, একটা হাই স্কুলের টিচার সে। জিজ্ঞেস করলাম, এই আপনি এদিকে আসেন, আপনি কয়টা ভোট কাস্টিং করছেন? কয়, স্যার আমি 900। আপনার ব্যালট পেপারে কত দিছি? 900। সব কাটা শেষ। আচ্ছা, গণনা করার পর তার রুমেই 900 পাওয়া গেছে, তার রুমেই পাওয়া গেছে অতিরিক্ত সবগুলো। জিজ্ঞেস করলাম, এটার ঘটনা কি, পিছনে কি আপনার স্বাক্ষর আছে? তো স্যার টায়ার্ড হয়ে গেছি। এখন টায়ার্ড হয়েছে ভাই, তোমার তো কিচ্ছু আসে যায় না, এখন দোষ তো আমার। বড় ভাইয়ের সামনে গিয়া ছোট ভাই গিয়ে অন্যায় করলে, মার বাপের ছোট ভাইরে পিটাই না, পিটাই বড় ভাইরে। তুই দেখাস নাই কেন, দোষ তোর। এখন তো আজকে তো সব দোষ আমার, আমি তো প্রিজাইডিং। তখন আমার পাশে একটা মহিলা ছিল, মহিলা আমার ইচ্ছা মতো গালি দিল, ওই যে সিনিয়র আন্টি, মায়ের মতো বয়স, আমারে বাদ দিয়া সে ইনস্ট্যান্ট একটা কাজ করলো, বললো পিছনে যত জাল বুট আছে সব তোর পকেটে ঢুকা। ওই মেয়েটারে বললো, আমারে না, আমারে গালি দিল, ওরে বললো ঢুকা। আমি মেয়েটার উপস্থিত বুদ্ধি দেখে যার পর নাই অবাক হলাম। উনি অসুস্থ, ওনার ডায়াবেটিক্স, ওনার প্রেশার, অনেক কিছু। এই যে একটা বিষয়, আমার চাকরি যাই, আমার কেন্দ্রে সবার চাকরি যাবে, সবার চাকরি, নির্বাচন কমিশনের অধীনে ওই দিন চাকরি, সবার চাকরি যাবে। ভোটার সংখ্যা 1400, ভোট কি করে 1900 হলো? তার মানে তুমি দুর্নীতি যা একটা করা সব আমি করছি, টাকা খাইছে, এই করছি সেই করছি, আমার নামে যে ব্লেম দেবো ওই ব্লেম দিয়ে আমার চাকরি শেষ, আমার সাথে যে কজন আছে সবার চাকরি শেষ। এই মহিলা খাড়ার মধ্যে, খাড়ার মধ্যে ওনার ব্লেজারের মধ্যে, ওনার ব্লেজার না, ওনার হচ্ছে ওই যে চেইন, সবগুলো জাল বুট ধরলো আর ঢুকাইলো, ধরলো আর ঢুকাইলো, ধরলো আর ঢুকাইলো। ভুটানোর পর লাস্টে গণনা করলো, এইবার গণ কয়টা আছে? এইবার ভোটের সংখ্যা মাত্র 1300, বাকিগুলো হারিয়ে গেছে, শেষ। এই যে উপস্থিত বুদ্ধি, আমি যতদিন বেঁচে থাকবো এই মহিলার জন্য আমি সব সময় মনে করি, উনি মাঝখানে অসুস্থ, খুব দোয়া করি উপরওয়ালা সুস্থ করি, এই জন্য প্রত্যুৎপন্নমতিত্ব, বুদ্ধি। আমার চাকরি শেষ ছিল এই দিন। আর এই একটা কথা, বিষয় কি হারাইছে সমস্যা নেই, বেশি করা যাবে না বুট, বেশি করলে জাল বুট, কম করলে সমস্যা, হারাই গেছে, আমারা দুইটা পিটাইছে, মারছে, আমি দিয়ে দিছি সব, স্যার এই জন্য নাই। বেশি আসলো কই থেকে? এই বেশি করেছে কে, তার এই স্কুলের পাশে একটা মেম্বার প্রার্থী, সরি চেয়ারম্যান প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, সে 500 ভোট ঠিক সেম ব্যালট পেপার এনে, সে পিছনে ওইখানে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এর সিল লাগে, স্বাক্ষর লাগে, এটা নাই, সব দিয়ে দিছে, সব ঢুকাই দিছে। এটার নাম জাল। ওই মেয়েটা ধরতে পারে নাই, অতি চালাক। ওই মেয়েরে পাম্পটি দিছে, আসছে দাঁড়াইছে, ম্যাডাম আপনি খুব কিউট, খুব সুন্দর, খুব এই খুব সেই। মেয়ে পটে গেছে, পটে গেছে মানে তার পক্ষে। এখন এই মেয়ের সাথে গল্প টল্প করছে আরেক মেয়ে বা আরেক ছেলে আইসা, ও তো ওই যে আরেকজন, কেউ একজন গোপনে গিয়ে একসাথে সব বুট ঢুকাই দেখছে। এই হচ্ছে অবস্থা। এখন বলুন, এই উপস্থিত বা প্রত্যুৎপন্নমতিত্ব আপনার থাকা দরকার। আমি আমার কথাই বললাম, আমার দুর্বলতাটাই প্রকাশ করলাম। আমি একটা সরকারি কলেজের টিচার। আচ্ছা এখন আসুন, অনেকে লিখছেন স্যার আপনি কি চাকরি করেন, মনে হয় তাহলে আপনারা আমার ক্লাস আগে করেন নাই, আজকেই ফার্স্ট। আমির হোসেন আমু, আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এটা একটু বলুন আগে। আমির হোসেন আমু, তাহলে তো আপনার চাকরি এমনিই যাবে। এই সরকারের সময় যদি আমির হোসেন আমুর মন্ত্রণালয় বলতে না পারেন, আপনার চাকরি নাই, সহজ কথা। ভাইবা বুটটা মেন, ভাইবা বুটটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ছোট ভাই গত 43 BCS পরশুদিন শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছে। ওরে এখান থেকে একটা প্রশ্ন করেছিল, ও মুছে দিছি। পরে প্রশ্ন করলো এই তারিখবাচক শব্দ কি নিয়ে, যে বাংলাদেশের ক্যালেন্ডার আর কলকাতার ক্যালেন্ডারের মধ্যে সংস্কারের কারণটা কি তারে। আমার ছোট ভাইকে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়ালেখা করেছে, তার প্রশ্ন হচ্ছে এটা, ক্যালেন্ডার সংস্কার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়মকে মানা হয়নি,
নাকি হয়েছে? এটা সম্পর্কে আপনার মতামত কি? কোন একটা প্রেক্ষাপটে একটা প্রশ্ন করতে গিয়ে এই প্রশ্ন করে বসছে। ওই ছেলেটা দেখলাম খুব ভালো এবং খুব সুন্দর যৌক্তিক আলোচনা করেছে। সে কিছুটা জানতো, সে বললো যে ভাই আমার এগুলো মনে নাই, আমি তো তোমার একটা ক্লাস দেখেছিলাম এই তারিখের উপর এডমিশনের সময়। এডমিশনে সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন একটা ক্লাস করেছিল, ওইটার উপর ভিত্তি করে আমি সব বলে দিয়েছি। আচ্ছা এখন আসুন, প্রত্যুৎপন্নমতিত্ব দরকার, বেসিকটা আপনার জানা থাকলে বাকিটা করতে পারবেন। ওই ছেলে ভর্তি পরীক্ষার সময় 5 বছর আগে পড়ছে, ভাইবা বোর্ডে কয় আমি উল্টা পাল্টা এমন ভাবে বুঝাইছি স্যারকে, স্যার একেবারে কাবু, রেজাল্ট দিলে পরে বাকিটা বুঝবা যে ঘটনা কি। তো এই ঘটনা তার রেজাল্ট অনুযায়ী সে ক্যাডার পাইছে, শেষ। এখন আমার এতটুকু দরকার নেই, আপনাকে এটা মনে রাখতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। বিংশ মানে 20, ত্রিংশ মানে 30, 100 পর্যন্ত পড়তে হবে। চত্বারিংশ মানে হচ্ছে 40, এক থেকে 20 গ্রেডে। গত সপ্তাহে আমার কলেজে ডিসি অফিসের একটা পরীক্ষা হয়েছে, 3টা প্রশ্ন আসছে এই এই একটা লাইন থেকে। 15 এর ক্রমবাচক সংখ্যা কত, 44 এর ক্রমবাচক সংখ্যা কত, 99 এর ক্রমবাচক সংখ্যা কত। ডিসি অফিসে 3টা পোস্টে একটা পরীক্ষা ছিল। আমার পোস্টিং নেত্রকোনা জেলায়, নেত্রকোনা জেলা ডিসি অফিসে। 3টা প্রশ্ন ছিল ক্রমবাচক সংখ্যা থেকে। দেখুন বেসিক কাকে বলে। 50তম, এটা 20তম গ্রেডের প্রশ্ন ছিল। 50তম মানে 50, 60তম মানে 60, সপ্ততিতম মানে 70, 80তম মানে 80। সাউন্ড হচ্ছে কার এখানে, নিজে মিউট করুন। নবতিতম মানে 90, কার এখানে সাউন্ড হচ্ছে, সবাই নিজেকে মিউট করে আনমিউট করে রাখুন। শততম মানে 100, শততম মানে কি 100। এখন আসুন, আমার তো খালি দর্শক বললে হবে না। এক, দ্বি অথবা দে মানে 2, ত্রয় মানে 3, চত মানে 4, পঞ্চ মানে 5, ষট মানে 6, সপ্ত মানে 7, অষ্ট মানে 8, ঊন মানে 9। এখন আসুন এই সবগুলোরে এটার আগে বসাবেন। একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ, ষটবিংশ, সপ্তবিংশ, অষ্টবিংশ, ঊনত্রিংশ, ত্রিংশ, হয়ে গেল 20 থেকে 30। একত্রিংশ, দ্বাত্রিংশ, ত্রয়োত্রিংশ, চতুর্থিংশ, পঞ্চত্রিংশ, ষষ্ঠত্রিংশ, সপ্তত্রিংশ, অষ্টত্রিংশ, ঊনচত্বরিংশ, চত্বরিংশ, হয়ে গেল 40 পর্যন্ত। 40 থেকে 50 একজনে বলবেন। কে বলবেন? আরমান, দেখে দেখে বলুন। আরমান, আরমান মিউট আছেন আপনি, কথা বলুন। এটাই তো সমস্যা যে আপনার মিউট থাকলেও কথা বলেন না। হ্যাঁ বৃষ্টি, কথা বলুন। 40 থেকে 50 দেখে দেখে স্যার বলবেন। এক চত্বরিংশ, দ্বি 40 থেকে চত্বরিংশ। 50, হ্যাঁ স্যার বলতেছি। হুম, এক চত্বাবিংশ, দ্বিচত্বাবিংশ, ত্রিচত্বাবিংশ, চতুচত্বাবিংশ, পঞ্চচত্বাবিংশ, ষষ্ঠচত্বাবিংশ, সপ্তচত্বাবিংশ, অষ্টচত্বাবিংশ, ঊনচত্বাবিংশ, 50তম। 49তম, 49তম। এরপরে কি হবে? ও 50। 49তম, হ্যাঁ আপনি বলছেন ওইটা। 46, 47, 48, 50। 49 কে বলবে? আরেকজনে বলুন। আপনার তো মনে হচ্ছে দাঁত সবগুলো ভেঙে গেল, এত কষ্ট হচ্ছে। স্যার ওইখানে চত্বারিংশ। মানে ছিল না, নেট ক্লিয়ার ছিল না, আসলো না তো। আচ্ছা, আর কারা কারা এতগুলো মিউট করলাম, এরা কই? এই তাসলিমা জি স্যার। বলুন, আপনি বলুন। চল 40 থেকে 50, 50 থেকে 60। আচ্ছা। উম, 24তম, 1/50তম। 1/50তম, 1/50তম, বাকি সবাই একটা স্ক্রিনশট নেন। 3/50তম, 4/50তম, 5/50তম, 6/50তম, ষষ্ঠ না, শট। 7/50তম, 7/50তম, 8/50তম, 59তম, 60তম। না গো, হয় নাই। 59তম লিখছি না 59তম লিখছি? 60তম। 59তম, 60তম। এরপরে বলবেন হচ্ছে শারমিন আক্তার, 60 থেকে 70। সাব্বির এনাম, 60 থেকে 70।
60 থেকে 70 পর্যন্ত স্যার। জি। 61তম, 62তম, 63তম, 64তম, 65তম, 67তম, 67তম, 68তম, 69তম, 70তম। গুড, খুব খুশি হলাম, খুব ভালো করেছেন, থ্যাংক ইউ। শারমিন হাত তুলছেন, তাহলে কথা বলেন না কেন? এটা তো আমার খুব কষ্ট লাগে, আপনাদেরকে চিল্লাইয়া বলতেছি, বারবার মিউট করতেছি, আপনি চিনেনও না, জানেনও না, বুঝেনও না, তাহলে হাত তুলছেন কেন? খাদিজা আক্তার, বেশ কয়েকবার আপনি বলেছেন, আমি মিউটও করেছি, তা আপনিও তো কোনো কথা বলেন নাই। এটা তো ঝামেলা, এটা আগে শিখবেন, একটা ক্লাসে এত কিছু শেখা যায়। সৃষ্টি, সর্বশেষ হাত তুলছেন, সৃষ্টি। ছেলেরা কই? ছেলেদেরকে চাকরি বাকরি দরকার নাই নাকি? আমি তো কিছু বুঝতেছি না। নাকি মেয়েরা চাকরি করবে, পরে খালি বিয়ে করবেন আর বাসায় বসে বসে খাবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমি কুমিল্লা থেকে বলছি। 70 থেকে 80, হ্যাঁ, থ্যাংক ইউ, বলুন। স্যার 1/7তম, 2/7তম, 3/7তম, সপ্ততিতম। 7/7তম, হ্যাঁ, বাকি সবাই একটা স্ক্রিনশট নেন। 4/7তম, 5/7তম, 6/7তম, 7/7তম, 8/7তম, 79তম, 80তম। গোপালগঞ্জের অন্তর বিশ্বাস, দাদা আসসালামু বলুন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। 80 থেকে স্যার 90 আমি থেকে 100। কিছুক্ষণ আগে জয়েন করছি স্যার, ক্লাসে আমি ছিলাম না, এইমাত্র জয়েন করছি স্যার। আহারে, খাদিজা আক্তার, এই আপনাদেরকে জি আর ডাকবো স্যার। না। হ্যাঁ, বলুন। কি স্যার একটা, কত কত বলবো? বলুন। মানে স্যার কত থেকে বলবো? 90 গণনা থেকে থেকে 100, 90, 90। 90 স্যার। নবতিতম, 1 নবতিতম, বলুন। স্যার 1/9তম, 2/9তম, 3/9তম, 4/9তম, 5/9তম, 6/9তম, 7/9তম, 8/9তম, 69তম, 100তম। ভালোই বলছিলেন, একটু ভুল করছেন, এটাই বারবার আসে। 99 কথা হবে, 99। নবতিতম মানে কি? 90। 99, নবতিতম মানে 94, হচ্ছে 90, 95, আর 99 মানে হচ্ছে নবতিতম। 99 নবতিতম, 59তম বললে হবে না, নবতিতম 99। সব ঠিক থাকলেও এই একটা জায়গায় ঠিক নাই, আর বাকি সব ঠিক আছে। এখন যাবেন গণনা বা পরিমাণবাচক শব্দ 3 ভাবে হয়। 1, কথাই। 2, ভগ্নাংশ। থ্যাংক ইউ। 1 নম্বরে কথাই, 2 নম্বরে ভগ্নাংশ, 3 নম্বরে হচ্ছে সমষ্টি। এগুলো চাকরি পরীক্ষায় বারবার বারবার আসে, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে এগুলো প্রচুর পরিমাণে আসে, এটা একটু মাথায় রাখবেন। কথাই, 1 ও 1 বানান করে, 2 রসিকার 2 রসি 2 বানান করে, 4 ভাগের 1 চৌথা, সিকি পোয়া, 3 ভাগের 1 বাংলা নাম তেহাই, 2 ভাগের 1 আদা, 1 সমস্ত 2 ভাগের 1 দেড়, 2 সমস্ত 2 ভাগের 1 আড়াই, 3 সমস্ত 2 ভাগের 1 3.5, 1 সমস্ত 4 ভাগের 1 সোয়া 1, 1 সমস্ত 4 ভাগের 3 পৌনে 2, সোয়া পৌনে। এগুলোকে বলে সংখ্যাবাচক শব্দ। 9 10 বোর্ড বই দেখুন আছে কি নাই, যাদের কাছে বোর্ড বই আছে। আচ্ছা স্যার। সমষ্টি, 7 দিনের সমষ্টিকে কি বলে? সপ্তাহ। 365 দিনের সমষ্টিকে বলে বছর। 12টি সমষ্টিকে বলে ডজন। 4টির সমষ্টিকে বলে হালি। এইগুলো হচ্ছে, এই 3টা হচ্ছে কি গণনা বা পরিমাণবাচক। অঙ্কবাচক, অঙ্কে লিখো 1 2 3, এই 2টা পরীক্ষায় কম আসে, উপরেরটা কম আসে, বাকি 3টা ভালো করে দেখবেন। যারা পরে আসছেন ওনারা রেকর্ড ক্লাস দেখবেন। এই ছিল আমাদের সংখ্যাবাচক শব্দ। তাহলে অন্তর্বিশ্বাস, জি স্যার। আজকে বাংলা কত তারিখ? স্যার বাংলা তারিখ বলতে পারবো না। হ্যাঁ দাদা, এই কথা বললে তো হবে না। এই কথা কেমনে বললেন আপনি? স্যার বাংলা তারিখ আসলে জানি না স্যার, কোন ইংলিশটা মাস বলতে চলে? পারবো। কোন মাস? স্যার পৌষ মাস চলে। হ্যাঁ, পৌষ মাস, পৌষ মাস স্যার।
কত সাল? যতটুকু আপনার মনে পড়ে ততটুকু বলুন। স্যার 30 কত 30 জানি স্যার। 1330? না স্যার 1400 মনে হয়, 1430 সম্ভবত স্যার। 1400 কত? 30 বলছি স্যার। 30? কাছাকাছি আছেন। আপনি কি হিন্দু ধর্মের? জি স্যার। আপনাদের 12 মাসে কত পূজা, কত পার্বণ? 12 মাসে 13 পার্বণ স্যার। প্রত্যেকটা পার্বণই হয় আপনাদের বাংলা তারিখের উপর। দাদা গো, এটা বললে তো হবে না গো। হ্যাঁ, আপনি এই কথা বলবেন কেন? বিয়ে করছেন? না স্যার। চাকরি নাই, বেকার, বিয়েটা দেয় কে? আপনার বিয়ের দিন, তারিখ, ক্ষণ সব নির্ধারিত হবে এই বাংলা তারিখের উপর নির্ভর করে। শুভ অশুভের অনেক বিষয় আছে, এই সেই সেই সেই। তাহলে তো আপনার তারিখ তো আপনি নিজে দিতে পারবেন না, আপনার যাওয়া লাগবে পুরোহিতের কাছে, যে স্যার আমার একটা তারিখ দেন, বিয়ে করতে যাচ্ছি। ঘটনা কি আপনার? আরে সাইদ কত চালাক দেখেন, 400 593 ইংরেজি থেকে বাদ দিলেই হয়ে যায়। কিন্তু এই যে যদি এপ্রিলের আগে থাকে তাহলে নাই হবে 14 এপ্রিল। 14 এপ্রিলের পরে গেলেও কি হবে? ওতে চালাকি ভালো না, চালাকি ভালো, কিন্তু চালাকি করতে গেলে খুব ভালো করে জেনে শুনে বুঝে এরপরে যাবেন। আচ্ছা, এখন আসুন, এখন আমাদের প্রথম অধ্যায় শেষ, সংখ্যাবাচক শব্দ। মূল পাঠে যাবেন। উপসর্গ। উপসর্গ মানে হচ্ছে এমন কিছু শব্দ, অব্যয় সূচক শব্দ। অব্যয় মানে যার কোনো পরিবর্তন নাই, ব্যয় নাই, যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দ যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কারণ তাদের নিজের কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। আমি রুশের নামু কমেন্টে লিখছেন আমার কপালে বিয়ে নাই। আপনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এইটাই বলতে পারলেন না, চাকরি আছে কিনা তাও সন্দেহ। আমি রুশা নামু, আমি রুসাই নামু, কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আপনি, এটা আগে একটু বলুন, পরে আপনার কপালে বিয়ে। খাদ্যমন্ত্রী। চিন্তা ভাবনা করে বলছেন নাকি আন্দাজি বলছেন? যে আমার মন চায় সারাদিন খাই আর খাই, তাই খাদ্যমন্ত্রী। আমির হোসেন আমু কি খাদ্যমন্ত্রী ছিলেন? হ্যাঁ, আচ্ছা, আগে থেকেই জানি। আচ্ছা, সাইদ লিখছেন শিল্প মন্ত্রণালয়। আমির হোসেন আমু। বাকিরা কেউ জেনে থাকলে একটু বলবেন, দেশের খোঁজ খবর বাণিজ্য, একটু রাখতে হবে জি আপনাকে। স্যার, বাণিজ্য মন্ত্রণালয় ছিল স্যার। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। হ্যাঁ, আমির হোসেন আমু খালি খাই খাই ভাব, কেমনে খাবো আর খাবো, তাই খাদ্য মন্ত্রণালয়। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন খাদ্য শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয় আব্দুল রাজ্জাক। আব্দুর রাজ্জাকের আগের পিরিয়ড, এই পিরিয়ডে না, আরো 5 বছর আগে যাবেন, আমির হোসেনের যুগ শেষ। অন্য শব্দের আগে বসে, প্রত্যয় পরে বসে, উপসর্গ আগে বসে কয়েক ধরনের পরিবর্তন সাধন করে। উপসর্গ অন্য শব্দের আগে বসে কয়েক ধরনের পরিবর্তন সাধন করে, তাকে বলে উপসর্গ। উপসর্গ অন্য শব্দের আগে বসে, এদের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। যেমন আমি লিখলাম হার, মানে হেরে যাওয়া। এখন একটা উপসর্গ লিখলাম। বাচ্চার শব্দ হচ্ছে। হ্যাঁ, বাচ্চা সাউন্ড করছে কার পাশে? আপনারা অনলাইনে ক্লাস করার আগে দয়া করে দুইটা বিষয় সচেতন হবেন, কথা বলা শেষ মিউট করবেন। অনেকে আছেন পারিবারিক ঝগড়া ঝাঁটি মারামারি রান্না বান্না সব শেয়ার করেন, কেন পারলে ধরে খাওয়ান সবাই রে, এত শেয়ার করেন, এইটা তো করবেন না। অনলাইন সবাই দাওয়াত অনলাইনে তো দেন খাওয়াতে বাংলাদেশের পারে না 64 জেলা থেকে, যে আসো বাবা আসো খাও, এটা তো করবেন না। খালি কমেন্টকে ঝগড়া ঝাঁটি গুলো শোনাবেন, এটা করা যাবে না। হার মানে হেরে যাওয়া। শব্দের অর্থ নাই। আ শব্দের নিজস্ব কোনো অর্থ নাই। বি শব্দের নিজস্ব কোনো অর্থ নাই। উপ শব্দের নিজস্ব কোনো অর্থ নাই। সম শব্দের নিজস্ব কোনো অর্থ নাই। এখন আমি লিখলাম লিখলাম আহার, হারের আগে যোগ করলাম খাওয়া, নতুন অর্থবোধক শব্দ গঠিত হলো। বিহার ভ্রমণ করা, উপহার দান করা, প্রহার আঘাত করা বা মারা। জীবনে মারেন নাই কাউরে, এমন কেউ আছেন আমার ক্লাসে? যে আমি জীবনেও কাউরে মারি নাই, জীবনেও জি স্যার, কাউরে আমি মারি নাই, আছি আমি স্যার। অতি ভদ্র মানুষ। আচ্ছা, এখন আসুন, এরকম মানুষ দুনিয়াতে পাওয়া কঠিন। আচ্ছা, এখন আসুন, বাচ্চা কাচ্চা পাইলেই তো ধরে ধরে মারেন, এটা আদরে হোক আর রাগে ক্ষোভে হোক, যেটাই হোক। আচ্ছা, এখন আসুন, সংহার মানে ধ্বংস করা। দেখুন, এই হার মানে হেরে যাওয়া, তাদের নিজস্ব অর্থবাচকতা নেই, অর্থের দ্রুতকতা আছে, নতুন নতুন অর্থ তৈরি করতে পারে। এখন তারা উপসর্গ অন্য শব্দের আগে বসে, কোথায় বসলো? আগে। আচ্ছা,
শ্রু যোগ অনট, অনটটা হচ্ছে প্রত্যয়, প্রত্যয়টা শব্দের শেষে বসে, আর প্রকৃতিটা কি বসে প্রথমে, আর প্রত্যয় শেষে, আর উপসর্গ প্রথমে। শেষ। এখন আসুন, শব্দের অর্থে সম্প্রসারণ করে আমি লিখলাম নীল, তার আগে একটা উপসর্গ বসাই দিলাম সুনীল মানে গাঢ় নীল, বেশি করে বোঝাচ্ছে, তাই সম্প্রসারণ। শব্দের অর্থের পূর্ণতা প্রদান করে আমি লিখলাম একটা শব্দ পূর্ণ, তার আগে একটা উপসর্গ বসাইলাম সম, তাহলে কি হলো সম্পূর্ণ। অথবা উপসর্গ বসাইলাম কি পরি, তাহলে কি হলো পরিপূর্ণ। শব্দের অর্থে সংকোচন ঘটাই ছোট করে, উপসর্গ হচ্ছে নেতা, লিডার, এর আগে আমি একটা উপসর্গ বসাইলাম পাতি, পাতি শব্দটা আসার পরে নেতার ভাব কমছে নাকি বাড়ছে? কমছে। পাতি কমছে শব্দটা স্যার, আপনি কি বুঝেন? পাতি ব্যঙ্গ নেতা। অর্থে স্যার, হ্যাঁ, ব্যঙ্গ অর্থে বলা হয় পাতি। উপহাস করা হয়েছে স্যার। কমেছে, ছোট হয়েছে। পাতি মানে ক্ষুদ্র, হাঁস, পাতি হাঁস মানে ছোট হাঁস। লেবু, জি স্যার, পাতি লেবু মানে ছোট লেবু। আচ্ছা, জি পাতি স্যার, শব্দটা সবসময় কি হয়? ছোট হয়। তার মানে ছোট নেতার হয়। ভাবটাকে ছোট করেছে, অর্থে সংকোচন করে, অর্থের পরিবর্তন করে দেয়। আমি লিখলাম একটা শব্দ বৃষ্টি, রেইন, থেকে একটা উপসর্গ লিখলাম অনা, তাহলে অর্থ কি ঠিক আছে না উল্টা হয়ে গেছে? উল্টাই গেছে স্যার। অনাবৃষ্টি মানে বৃষ্টি নাই, মান। নাই, আচ্ছা, মান মানে সম্মান, এর আগে একটা উপসর্গ বসাইলাম তাহলে এখন কি হলো? অপমান। আপনি বললেন অমুক জায়গায় গিয়েছিলাম, আমাকে খুব মেনেছে। আরেকজনে বললেন না, আমারে খুব অপমেনেছে। মানে অপমেনেছে মানে কি? অপমান করেছে। অপমান করেছে। তাহলে দুইটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? বিপরীত স্যার। আচ্ছা, এখন আসুন, ঠিক বিপরীত, কখনো কখনো বিপরীত অর্থ প্রদান করে। এই পাঁচটা হচ্ছে উপসর্গের কাজ। যার যার কাছে বোর্ড বই আছে, 9-10 এর বোর্ড বই, দেখুন ধরুন মিলে কিনা, উপসর্গে জি এই স্যার, পাঁচটা মিলছে শব্দ স্যার। আছে কিনা। পুরাতন বই ধরতে হবে, নতুন বই ধরলে হবে না, চলবে না। আছে স্যার। আর দেখুন, যতগুলো পরীক্ষা হচ্ছে রিসেন্ট, সব পরীক্ষায় 9-10 এর ছোট্ট একটা বই, এই বই থেকে সব প্রশ্ন, সেটা বিসিএস হোক, বিজিএস হোক, বাংলাদেশ ব্যাংকের এডি হোক, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, যা সরকারি ব্যাংক আছে সব, বেসরকারি সব ব্যাংকে, নিবন্ধনে, 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত সব এই বোর্ড বই থেকে আসছে। স্যার, হ্যাঁ, গত ক্লাসে স্যার আপনি বোর্ড বই সম্পর্কে মানে কঠোর ভাবে বলছিলেন, এই জন্য আমি স্যার ওই দিনই যে কিনে নিয়ে আসছি 120 টাকা দিয়ে মাত্র। থ্যাংক ইউ। চাকরি হলে কত 120 টাকা আপনার পকেটে ঢুকবে, কোনো হিসাব নেই। জি স্যার। আপনারা সবাই আমরা ইনভেস্ট করি, কিন্তু চাকরির জন্য ইনভেস্টটা করতে চাই না, এক। আর বই পড়লেই হবে না, ভালো বই না পড়লে চাকরি পাবেন না। এখন এই বইয়ের আমি গুণগান বলি ডেইলি ডেইলি সব ক্লাসে, একটু আগে বিসিএস এর ক্লাস বকাবকি করেছি, বই নাই কেন। এই বই কিন্তু আমি লিখিনি, এই বই কিনলে আমার 2 পয়সা লাভ নাই। এই বই আমার জন্মের আরো 2 যুগ আগে লেখা। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মনির চৌধুরী স্যার লিখছেন। 1971 সালে 14ই ডিসেম্বরে উনি শহীদ বুদ্ধিজীবী হয়েছেন। 1971 সাল, দেশ স্বাধীন হওয়ার আগে। তাহলে আমি কেন গুণগান গাই? চাকরি পরীক্ষায় এই বই থেকে প্রশ্ন আসে, এই জন্য। 2015 সালেরটা হলে হচ্ছে স্যার, হ্যাঁ, 2015 সাল, বুঝি নাই। 2015 সালের বইটা হলে হচ্ছে। চলবে 2020 অথবা তার আগের যে কোনো বই চলবে। 21, হ্যাঁ, 22, 23 সালের বই হলে চলবে না। আচ্ছা স্যার। ওকে, এখন আসুন, উপসর্গ 3 প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা 21টা, সংস্কৃত হচ্ছে 20টি, বিদেশি আনলিমিটেড। আমরা 20টার মতো পড়বো। উপসর্গ প্রথম কাজ হচ্ছে খারাপ মুখস্থ করতে হবে। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুন, ই, পাতি, বি, বর, রাম, স, শাসু, হা। এরকম একটা একটা করে মুখস্থ আছে সবার? আছে কি নাই কমেন্টে লিখুন। যদি না থাকে তাহলে একটা একটা করে মুখস্থ করবেন, নাকি একটা গল্প বলে দেবো মুখস্থ করবেন? গল্প বলে দেন স্যার। গল্প বললে শর্ত হচ্ছে আগামী ক্লাসে ধরবো, তখন বলতে না পারলে বিপদ জি আছে। স্যার, ধরবেন জি স্যার, স্যার, বলেন। ধরবেন, গল্প বলেন। যান, দেখুন, একটা গল্প লিখতে যাবেন না, স্ক্রিনশট নেবেন। জাস্ট একটা গল্প বলেছি। কে? একটা মানুষ বিয়ে করেছে। অজপাড়া গায়ের অচেনা অগারাম, ভর দুপুরে সলাসপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে, এতটুকু। একটা মানুষ বিয়ে করেছে। কে বিয়ে করেছে? অজগায়ের অচেনা অগারাম। কখন? ভর দুপুরে। কাকে? এই যে ওকে, সলাসপুরের কন্যা কতকুনিকে। বিয়ে করার পর মানুষ থাকে মহা আনন্দে। আমি জীবনে মুখস্থ পারি না। কে গো? সুমনা খানম, কেন পারেন না? আজকে মুখস্থ করবেন। আজকে যদি না পারেন তাহলে খবর আছে।
তাহলে দেখুন, বিয়ের পর মানুষ থাকে মহা আনন্দে, আর এই বেচারা আছে কষ্টে। 5টা কষ্ট: আড়ালে, আবডালে, 29 দিন অনাহারে, আনমনা থাকে। বিয়ের পরে খাইতে 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 মানুষের জীবন শেষ। যেই বাড়িতে যাবেন সেই বাড়িতেই খাবার, চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালা শ্বশুর, ফুফা শ্বশুর, যেখানে যাবেন রাস্তা ঘাটে খাইতে খাইতে জীবন শেষ। আর বেটা আছে 30 দিন ধরে না খেয়ে। এই বেটা আছে 30 দিন ধরে না খেয়ে আছে। এখানে একটু খেয়াল করুন, কে বিয়ে করেছে? অজগায়ে রচনা অঘারাম। লিখতে যাবেন না, বুঝুন। কখন বিয়ে করেছে? ভর দুপুরে। কাকে বিয়ে করেছে? সলাজ কদকুনিকে। ভালো কথা। বিয়ের পর 5টা কষ্ট একটা একটা করে বলবেন। আড়ালে, আবডালে, 29 দিন অনাহারে, আনমনা থাকে। না খায় আছে, তার মনোযোগ বিয়েতে নাই। এই কষ্ট যে করছে, এই কষ্টের ইতিহাস, এই ইতিহাসকে দেখে পাতিবাবু দেখে জানতে পেরে হাফ ছেড়ে তারা কি দেয় এটা দরকার নেই। এই ইতিহাস পাতিবাবু দেখে জানতে পেরে তাকে সান্ত্বনা দিয়ে বলে, কষ্ট যেহেতু দেখছে সান্ত্বনা দিবেই, তোমার সুদিন আসবেই। কষ্টে যখন আপনি থাকবেন, আমি থাকবো, সবাই একই কথা, ধৈর্য ধরো, তোমার সামনে সুদিন আসবেই। চাকরি নাই, পড়ো ভালো করে পড়ো, 2 দিন পরে চাকরি হবেই। সান্ত্বনা একটাই, এর বাইরে কোনো সান্ত্বনা নাই। তাহলে মূল বিষয়টা কি হলো? 3টা ঘটনা। একটা মানুষ বিয়ে করেছে, কে? অজগায়ে রচনা অঘারাম। কখন বিয়ে করেছে? ভর দুপুরে। কাকে বিয়ে করেছে? সলাজ